ওয়েলকাম স্টুডেন্টস। এই ভিডিওতে আমরা নাইট্রোজেন গ্যাস সম্পর্কে জানব। নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগারে প্রস্তুতি এবং তার ব্যবহার এবং বিভিন্ন রাসায়নিক এবং ভৌত ধর্মাবলী এগুলো সম্পর্কে জানব। নাইট্রোজেন গ্যাস যার সংকেত হলো N2, এটা একটা নাইট্রোজেন মলিকুল বা নাইট্রোজেনের অণু। এর আণবিক ভর 28। 1772 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ড্যানিয়েল রাদারফোর্ড নাইট্রোজেন গ্যাসটি আবিষ্কার করেন। পরে ওই শতাব্দীর শেষ ভাগে ল্যাভোয়েসিয়ে পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে বায়ুর দুটি মূল উপাদান আছে, একটা হচ্ছে অক্সিজেন আর একটা হচ্ছে নাইট্রোজেন। অক্সিজেনটা শ্বাসকার্যের জন্য ব্যবহৃত হয় আর অন্যটা শ্বাসকার্যের জন্য ব্যবহৃত হয় না। বায়ুতে প্রায় 78% নাইট্রোজেন থাকে। এছাড়া প্রাণীদেহে প্রোটিন হিসাবে নাইট্রোজেনের অনেকটা ভাগ থাকে এবং চিলি সল্টপিটার এটা একটা খনিজ, এর সংকেত হচ্ছে NaNO3। এই চিলি সল্টপিটার যৌগেও নাইট্রোজেনকে পাওয়া যায়। পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাসকে প্রস্তুত করতে হলে আমাদেরকে এই সেটআপটা তৈরি করতে হবে। লাগবে কি? প্রয়োজনীয় রাসায়নিক পদার্থ লাগবে সোডিয়াম নাইট্রাইট NaNO2 এবং অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। আমরা এখানে দুটো পাত্রে নিয়েছি। এখানে লাগবে একটা গোলতল ফ্লাক্স, যেটাকে একটা স্ট্যান্ডের সাহায্যে আটকানো থাকবে। গোলতল ফ্লাক্সটা সাথে একটা টিউব লাগানো থাকবে, যে টিউবটা ওখানে গিয়ে গ্যাস জারের মধ্যে ঢুকেছে এবং গ্যাস জারটাকে উবুড় করে রাখা আছে একটা জলপূর্ণ পাত্রের মধ্যে। এখানে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড কে আমরা নিয়ে পরে সামান্য জল দিয়ে এখানে রেখে দেব। ওদের মধ্যে বিক্রিয়া হওয়ার সময় জলটা সামান্য কেন লাগবে? কারণ জল NH4Cl এর ঊর্ধ্বপাতনকে আটকাবে। NH4Cl ঊর্ধ্বপাতিত হয়ে যায়। NH4Cl এর ঊর্ধ্বপাতনকে আটকানোর জন্য সামান্য পরিমাণ জল এখানে ব্যবহার করা হয়। বিক্রিয়াটা কি? প্রয়োজনীয় যে রাসায়নিক সমীকরণ সেটা কি? NH4Cl এর সাথে NaNO2 বিক্রিয়ায় প্রথম ধাপে NH4NO2 তৈরি হবে আর NaCl তৈরি হবে, এবং সেই যে NH4NO2 তৈরি হলো, সেই NH4NO2টা দ্বিতীয় ধাপে ডিকম্পোজড হয়ে বা ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস এবং জল, এটা হচ্ছে জলের ভেপার মানে স্টিম তৈরি করবে। দুটো ধাপে নাইট্রোজেন গ্যাসকে প্রস্তুত করা হবে। প্রথম ধাপে NH4NO2 তৈরি হবে, দ্বিতীয় ধাপে NH4NO2 বা অ্যামোনিয়াম নাইট্রাইট ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস এবং দুই অণু জল, যেটা ভেপার ভেজে থাকবে, সেটা তৈরি করবে। আমরা যদি বলি ডাইরেক্ট অ্যামোনিয়াম নাইট্রাইট NH4NO2 কে ডাইরেক্ট হিট করে আমরা নাইট্রোজেন গ্যাস কি বানাতে পারবো না? আমরা কেন এটার সাথে এটা মিশিয়ে প্রথম অ্যামোনিয়াম নাইট্রাইট তৈরি করতে গেলাম, তারপর সেটা ভেঙে গিয়ে নাইট্রোজেন গ্যাস তৈরি হলো? কেন আমরা ডাইরেক্ট যদি অ্যামোনিয়াম নাইট্রাইট নিতাম তাহলে কি প্রবলেম হতো? যদি আমরা ডাইরেক্ট অ্যামোনিয়াম নাইট্রাইট নিই তাহলে অ্যামোনিয়াম নাইট্রাইট যখন ডিকম্পোজ করবে সেই বিক্রিয়াটা অতি দ্রুত হারে সম্পন্ন হয় এবং সেই বিক্রিয়াটা হওয়ার সময় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে ডাইরেক্ট উত্তপ্ত না করে আমরা NH4Cl এবং NaNO2 মিশ্রণ নিয়ে তাকে উত্তপ্ত করে অ্যামোনিয়াম নাইট্রাইট বানিয়ে নিই, এবং সতর্কতার সাথে উত্তপ্ত করা হয় এই ক্ষেত্রে, যাতে এই বিস্ফোরণটা না ঘটে। এইভাবে প্রথম ধাপে পাওয়া NH4NO2 কে আমরা দ্বিতীয় ধাপে অত্যন্ত সতর্কতার সাথে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাসকে প্রস্তুত করি, এবং সেই যে নাইট্রোজেন গ্যাসটা তৈরি হলো সেই নাইট্রোজেন গ্যাসটা এখানে তৈরি হওয়ার পর এই নল দিয়ে বেরিয়ে গিয়ে ওখানে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হবে। নাইট্রোজেন গ্যাস জলটাকে নিচের দিকে ঠেলে নামাবে এবং এখানে নাইট্রোজেন গ্যাস জমা পড়বে। নাইট্রোজেন গ্যাস জলের চেয়ে হালকা, তাহলে জল থেকে উপরে চলে যাবে, এবং এই গ্যাস জারে যে পরিমাণ জল আছে, যখন এখানে বেশি বেশি করে নাইট্রোজেন গ্যাস জমা পড়বে তখন সেই নাইট্রোজেনটা জলকে চাপ দিয়ে ঠেলে এই পাত্রে নামিয়ে দেবে এবং নিজে এই গ্যাস জারের মধ্যে উপরের দিকে জমা হয়ে যাবে। এইভাবে এই রিঅ্যাকশনের সাহায্যে প্রাপ্ত নাইট্রোজেনে জলীয় বাষ্প মিশ্রিত থাকে। এই যে বললাম স্টিম তৈরি হবে, তাই জলীয় বাষ্প মিশ্রিত অবস্থা থাকবে। তাই উৎপন্ন নাইট্রোজেনকে গ্যাস জারে পাওয়ার পর তাকে ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করতে হবে, যাতে সেখানে জলীয় বাষ্পটা শোষিত হয়ে যায়। নাইট্রোজেন গ্যাসের মধ্যে যে স্টিম কণাগুলো থাকবে বা জলের কণাগুলো গ্যাসীয় অবস্থা থাকবে, সেই জলের কণাগুলোকে আলাদা করে নিতে হবে, তাহলে পিওর নাইট্রোজেন গ্যাস পাবো। সেই জলের কণাগুলোকে আলাদা করার জন্য ওই নাইট্রোজেন গ্যাসটাকে আমরা H2SO4 এর মধ্য দিয়ে চালনা করব, ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করব। তাহলে জলীয় বাষ্প সেখানে শোষিত হয়ে যাবে, তাই শুকনো নাইট্রোজেন সেখান থেকে আমরা পেয়ে যাব। এরপর আমরা দেখে নেব নাইট্রোজেনের ব্যবহার। কোথায় কোথায় আমরা নাইট্রোজেনকে ব্যবহার করি।
প্রথমে হচ্ছে অ্যামোনিয়া ও নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে অ্যামোনিয়া এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বাল্ব ও টিউবে নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। বৈদ্যুতিক বাল্ব বা টিউবের মধ্যে নাইট্রোজেন গ্যাসটাকে রাখা হয়, কারণ নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় গ্যাস, কোনো বিক্রিয়া করে না, সেই জন্য নাইট্রোজেন গ্যাসটাকে ওখানে বৈদ্যুতিক বাল্ব বা টিউবে নাইট্রোজেন গ্যাসটাকে ব্যবহার করা হয়। 3 নম্বরে হচ্ছে নিম্ন তাপমাত্রার সৃষ্টিতে, নিম্ন তাপমাত্রা প্রায় 195.8 ডিগ্রি সেন্টিগ্রেড, এত কম তাপমাত্রাও তৈরি করতে পারে। নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়। তরল নাইট্রোজেন ব্যবহৃত হয়। তরল নাইট্রোজেন যখন ভ্যাপোরাইজ করবে তখন যেখানে তরল নাইট্রোজেন রাখা থাকবে সেখান থেকে তাপ নিয়ে ও বাষ্পীভূত হবে, তাই সেই জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। তরল নাইট্রোজেন গ্যাসিয়াস ফেজে পরিবর্তিত হতে গেলে ওর হিট দরকার বা তাপ দরকার, সেই তাপটা তরল নাইট্রোজেনটা যেখানে রাখা থাকবে সেখান থেকে তাপটা নিয়ে ও বাষ্পীভূত হবে, তাই সেখান জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। তাই নিম্ন তাপমাত্রা সৃষ্টিতে তরল নাইট্রোজেন আমরা ব্যবহার করতে পারি। 4 নম্বর হচ্ছে বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার। বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার, যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি। ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ইত্যাদি প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। 5 নম্বর হচ্ছে নাইট্রোলিমও একটা সার। নাইট্রোলিম প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 6 নম্বরে হচ্ছে গ্যাস থার্মোমিটার প্রস্তুতিতে ব্যবহৃত হয়। 7 নম্বরে হচ্ছে নিষ্ক্রিয় পরিমণ্ডল সৃষ্টি করতে। এটা কি? এমন কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বা অন্য কোনো গ্যাসের উপস্থিতিতে যেগুলো বিক্রিয়া করে ফেলবে, সেই সমস্ত গ্যাসের উপস্থিতিতে করা যাবে না, মানে বায়ুর উপস্থিতিতে করা যাবে না। তাহলে সেই জায়গাতে আমরা নাইট্রোজেন গ্যাস দিয়ে ওই বায়ুটাকে অপসারিত করে দিই ওখান থেকে। আর নাইট্রোজেন গ্যাস হলো একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসটা ওই রাসায়নিক বিক্রিয়াটাতে কোনো ইন্টারফেয়ার করবে না বা অংশগ্রহণ করবে না, তাই নাইট্রোজেন গ্যাস দিয়ে আমরা বায়ুটাকে ওখান থেকে অপসারিত করে দিই। তাহলে ওই বিক্রিয়াটা নাইট্রোজেন দ্বারা প্রভাবিত হবে না, আবার বায়ু নেই, তাই বায়ু ওই বিক্রিয়াটাকে প্রভাবিত করতে পারবে না। নাইট্রোজেন তো নিষ্ক্রিয়, নাইট্রোজেন নিজে কিছু করবে না, আর বায়ুকে ওখান থেকে সরিয়ে ফেলেছে নাইট্রোজেন, তাই বায়ুও কিছু করতে পারছে না, ফলে বিক্রিয়াটি ঠিকঠাক হতে পারবে। এবার চলে আসি নাইট্রোজেনের ধর্ম। নাইট্রোজেনের ধর্মকে আমরা দুটো ভাগ করে নিয়েছি, একটা ভৌত ধর্ম, একটা রাসায়নিক ধর্ম। প্রথমে আমরা ভৌত ধর্মগুলো দেখে নিই। ভৌত ধর্ম হচ্ছে সাধারণ উষ্ণতা ও চাপে নাইট্রোজেন বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ। বর্ণহীন, গন্ধহীন গ্যাসীয় পদার্থ, কোনো বর্ণ নেই, কোনো গন্ধ নেই, একটা গ্যাস সাধারণ উষ্ণতা ও চাপে, মানে অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে। 2 নম্বরে হচ্ছে দ্রাব্যতা।
এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, এসটিপি তে 23 মিলিলিটার পার লিটার, তার মানে 1 লিটার জলে 23 মিলিলিটার নাইট্রোজেন দ্রবীভূত হয়। জলে দ্রাব্যতা 1 লিটারে 23 মিলিলিটার দ্রবীভূত হবে। 3 নম্বরে স্ফুটনাঙ্ক, যদি আমরা তরল নাইট্রোজেন গ্যাসকে নিই, নাইট্রোজেন গ্যাসকে চাপ দিয়ে তরলে পরিণত করি, তাহলে সেই তরলটা ফুটতে শুরু করবে -195.8 ডিগ্রি সেন্টিগ্রেড বা 77.2 কেলভিন টেম্পারেচারে। আর হিমাঙ্ক কখন জমে কঠিনে পরিণত হবে? হিমাঙ্ক হচ্ছে 209.8 ডিগ্রি সেন্টিগ্রেড 63.2 কেলভিন টেম্পারেচারে ওটা জমে কঠিনে পরিণত হবে। 4 নম্বরে ঘনত্ব, বায়ুর ঘনত্ব অপেক্ষা সামান্য কম, বায়ুর ঘনত্ব অপেক্ষা সামান্য কম এসটিপি তে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার ও প্রেসারে বায়ুর যে ঘনত্ব তার চেয়ে ঘনত্ব সামান্য কম। এসটিপি তে 1 লিটার বায়ুর ভর 1.293 গ্রাম। এসটিপি তে কিন্তু 1 লিটার নাইট্রোজেন গ্যাস এর ভর হচ্ছে 1.25 গ্রাম, এটা 1.293, এটা 1.25 গ্রাম। তার মানে এসটিপি তে সামান্য কম নাইট্রোজেন গ্যাস হিসাবে নাইট্রোজেনের বায়ুর তুলনায় ঘনত্ব। 1 লিটার বায়ুর ভর মানে ঘনত্ব, তাহলে 1 লিটার বায়ুর ভর যদি এত হয় তার মানে ঘনত্ব এত, 1 লিটার নাইট্রোজেনের ভর যদি এত হয় তাহলে ঘনত্ব এত, তাহলে বায়ুর ঘনত্ব থেকে নাইট্রোজেনের ঘনত্ব সামান্য কম হবে এসটিপি তে। তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা বিভিন্ন জায়গাতে নিষ্ক্রিয় পরিমণ্ডল তৈরি করতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে থাকি, আর বৈদ্যুতিক বাল্ব, বৈদ্যুতিক যে টিউবগুলো আছে, টিউবলাইট গুলো আছে, তাদের মধ্যে নিষ্ক্রিয় গ্যাস হিসাবে নিষ্ক্রিয় পরিমণ্ডল তৈরিতে আমরা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে থাকি। কিন্তু নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় কেন, এর রাসায়নিক সক্রিয়তা কম কেন, সেটাই আমার এখনকার কোশ্চেন। নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কমের কারণ, নাইট্রোজেন অণু দ্বিপরমাণু, দুটো নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু তৈরি করেছে, কিন্তু এখানে একটা নাইট্রোজেনের সঙ্গে আরেকটা নাইট্রোজেন 3টে বন্ধন করে আছে। তাহলে এইভাবে একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সঙ্গে বন্ধন গঠন করে স্টেবিলিটি পেয়েছে। দেখো এখানে 3টে বন্ধনে 6টা আর দুটো 8টা, তাহলে এই নাইট্রোজেনের 8টা ইলেকট্রন হয়ে গেছে। এই নাইট্রোজেনের ক্ষেত্রে 3টে বন্ধনে দুটো করে ইলেকট্রন 6টা আর দুটো 8টা, তাহলে দুজনে অক্টেট স্যাচুরেটেড হয়ে গেছে, ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন তৈরি করেছে। অন্যান্য যে কোনো গ্যাস দেখো দ্বিবন্ধন বা এক বন্ধন করে থাকে, যেমন হাইড্রোজেন এক বন্ধন, অক্সিজেন দ্বিবন্ধন, এরা এক বন্ধন বা দ্বিবন্ধন করে থাকে। নাইট্রোজেন গ্যাস হলো এমন একটা গ্যাস যেখানে দুটো নাইট্রোজেন পরমাণুর মধ্যে একটা দ্বিবন্ধন তৈরি হয়েছে, আর এই দ্বিবন্ধন অত্যন্ত শক্তিশালী, এই জন্যে এই নাইট্রোজেন অণুটাও অত্যন্ত স্থায়ী। নাইট্রোজেন অণুর বিয়োজনের তাপ তুলনামূলকভাবে অনেক বেশি। বিয়োজন তাপ মানে ভাঙতে কত তাপ লাগবে, এই বন্ডটা ভাঙতে কত তাপ লাগবে, বিয়োজন তাপ মোটামুটি হচ্ছে 225.8 কিলো ক্যালোরি পার মোল। তার মানে 1 মোল নাইট্রোজেনের মধ্যে ওই বন্ধনগুলো ভেঙে দিতে 225.8 কিলো ক্যালোরি তাপ লাগে, তার মানে অনেকটা বেশি। সেই জন্যে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও এটি খুবই স্বল্প মাত্রায় বিয়োজিত হয়, বেশি একটা বিয়োজিত হয় না। আর এই অতিরিক্ত স্থায়িত্বের জন্য নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অনেক কম, যদি ভাঙতেই না পারে তাহলে অন্য কারোর সঙ্গে যুক্ত হতেও পারবে না, তার রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত কম। বিশেষ অবস্থায় উচ্চ তাপশক্তির প্রভাবে বা উচ্চ চাপে নাইট্রোজেন কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করে, মানে বিশেষ কন্ডিশন, হয় হাই টেম্পারেচার, না হয় হাই প্রেসার, না হলে অন্য কোনো কন্ডিশন ক্রাইটেরিয়া কাজে লাগালে তবে নাইট্রোজেন অন্য কারোর সাথে বিক্রিয়া করবে। তাছাড়া সাধারণত এটা নিষ্ক্রিয় বা এটা কারোর সঙ্গে বিক্রিয়া করতে সহজে চায় না। এবার আমরা দেখব নাইট্রোজেনের রাসায়নিক ধর্ম। সাধারণত নাইট্রোজেন
সাধারণ উষ্ণতায় অন্য কোনো পদার্থের সঙ্গে বিক্রিয়া করতে চায় না, কিন্তু উচ্চ তাপমাত্রায় ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর সঙ্গে বিক্রিয়া করে ফেলে। তার মানে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে উচ্চ উষ্ণতায়। ধাতুর সঙ্গে বিক্রিয়া কিন্তু উচ্চ উষ্ণতাতে হবে, নরমাল উষ্ণতায় হবে না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, ম্যাগনেসিয়াম প্লাস নাইট্রোজেন তৈরি করে Mg3N2, এটাকে বলে ম্যাগনেসিয়াম নাইট্রাইট। ম্যাগনেসিয়াম নাইট্রাইট। এই ম্যাগনেসিয়াম নাইট্রাইট আবার জলের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। তার মানে এই নাইট্রাইটটাকে অ্যামোনিয়া গ্যাসে পরিণত করা যায়। এটা হলো অ্যামোনিয়া ধাতুর সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম এদের সঙ্গে বিক্রিয়া নাইট্রোজেন করতে পারে। তার মধ্যে আমি ম্যাগনেসিয়ামটা বলে দিলাম তোমাদেরকে। 2 নম্বরে হচ্ছে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া, অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া সাধারণ উষ্ণতা হবে না, হবে বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে। বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে, তার মানে উচ্চ উষ্ণতায় উপস্থিতিতে কি হবে? নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড NO উৎপন্ন করে। 43.3 কিলো ক্যালোরি পার মোল তাপ উৎপন্ন করে। এখানে এটাকে বলা হয় নাইট্রিক অক্সাইড। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। বিদ্যুৎ স্ফুলিঙ্গের উপস্থিতিতে কিন্তু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, নরমাল উষ্ণতাতে নয়। 3 নম্বরে হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া এটা আমরা দেখেছি। হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে আমরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া দেখেছি। নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন থেকে টোয়াইস অ্যামোনিয়া। এটা কিন্তু নরমাল কন্ডিশনে হবে না। 550 ডিগ্রি সেন্টিগ্রেড, 200 ATM প্রেসার আর Fe চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে নাইট্রোজেন 3 গুণ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করে। এটা হেবা পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির রাসায়নিক সমীকরণ। 4 নম্বরে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2 নাইট্রোজেন গ্যাসের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করে CaNCN+C। এটাও কিন্তু নরমাল টেম্পারেচার হবে না। 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস ধূসর বর্ণের বাদামি বর্ণের কার্বন ক্যালসিয়াম সায়ানামাইডের একটা মিক্সচার তৈরি করবে। এই মিশ্রণটাকে বলা হয় নাইট্রোলিন। এই মিশ্রণটাকে নাইট্রোলিন বলে। আমরা একটু আগে বলেছি নাইট্রোজেনের ব্যবহারে যে নাইট্রোলিন প্রস্তুতিতে নাইট্রোজেন ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড এর সাথে নাইট্রোজেনের বিক্রিয়া 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের একটা ধূসর বর্ণের মিক্সচার তৈরি হবে, যেটাকে আমরা নাইট্রোলিন বলি। এই নাইট্রোলিনটা সারের কাজে ব্যবহার করা হয়। তার কারণ আমরা যখন এই নাইট্রোলিনকে CaNCN কে জলের সঙ্গে বিক্রিয়া করিয়ে দেব, তখন এই CaCO3
প্লাস অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে আসবে। তার মানে আমরা এটাকে সার হিসেবে ব্যবহার করতে পারি যেখানে আমাদের অ্যামোনিয়া দরকার। অতি তপ্ত স্টিম নাইট্রোলিমের ক্যালসিয়াম সাইনামাইডে আদ্র বিশ্লেষণ করে, জল ক্যালসিয়াম সাইনামাইডকে আদ্র বিশ্লেষণ করে, সাদা রঙের ক্যালসিয়াম কার্বনেট CaCO3 ক্যালসিয়াম কার্বনেট সাদা রঙের এবং ঝাঁঝালো গন্ধ বিশিষ্ট অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তার জন্যই জমিতে প্রয়োগ করলে এটি ধীরে ধীরে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করতে পারে বলে এটাকে সার হিসাবে ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব নাইট্রোজেনের সংবর্ধন বা ইংরেজিতে বলে নাইট্রোজেন ফিক্সেশন। প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেনকে ব্যবহার উপযোগী যৌগে রূপান্তরিত করার প্রক্রিয়াকে নাইট্রোজেন সংবর্ধন বলে। বায়ুমণ্ডলে যে নাইট্রোজেনটা ঘুরে বেড়াচ্ছে, বাতাসে ভেসে বেড়াচ্ছে, সেই নাইট্রোজেনটাকে যৌগ আকারে রূপান্তরিত করে নেওয়া, এই ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। এটা বায়ুতে নিজে থেকেই হয়ে থাকে। সেই সিকোয়েন্সটা আমি তোমাদেরকে এখানে এঁকে দেখিয়েছি। বায়ুতে কিভাবে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে মাটিতে চলে আসে এবং মাটি থেকে উদ্ভিদ দেহে গিয়ে সঞ্চিত হয়। বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণ আছে। যখন বিদ্যুৎ উৎপন্ন হয় মেঘে মেঘে ধাক্কা লেগে বা বজ্রপাত পড়ে, তখন যে তড়িৎক্ষরণ হয় সেখানে উচ্চ উষ্ণতা থাকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড NO তৈরি করে। সেই নাইট্রিক অক্সাইডটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রোজেন ডাইঅক্সাইড, টোয়াইস NO প্লাস O2 থেকে টোয়াইস NO2 তৈরি করে। সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড যখন বৃষ্টিপাত হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা গ্যাস, সেই গ্যাসটা বায়ুতে ভেসে বেড়াচ্ছে ধরে নাও, যখন বৃষ্টিপাত হয় তখন সেই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড প্লাস নাইট্রিক অক্সাইড। তার মানে টোয়াইস NO2 প্লাস H2O থেকে টোয়াইস HNO3 প্লাস NO উৎপন্ন করে। তার মানে তৈরি হয়ে গেল নাইট্রিক অ্যাসিড। নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে ফেললো নাইট্রিক অ্যাসিড। সেই নাইট্রিক অ্যাসিডটা ভূপৃষ্ঠে চলে এলো বৃষ্টির সাথে, নিচে চলে এলো মাটিতে। মাটিতে বিভিন্ন ধরনের ক্ষারীয় পদার্থ আছে, যেমন ধরো সোডিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এগুলো আছে। তাদের সঙ্গে সেই নাইট্রিক অ্যাসিড, কার্বনেট ক্ষারীয় পদার্থ, অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড হলো একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে ভূপৃষ্ঠে যে সমস্ত ক্ষারীয় পদার্থ আছে তাদের সঙ্গে নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করবে, যেমন Na2CO3, MgCO3, এদের সঙ্গে এই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া হয়ে সল্ট তৈরি করে। NaNO3 প্লাস MgNO3 তার হোল 2 কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন করে। ওগুলো কার্বন ডাই অক্সাইড উড়ে চলে যাবে, জল মাটিতে থেকে যাবে। এই NaNO3 বা MgNO3 তার হোল 2 এই সল্ট গুলো মাটিতে জমা পড়ে গেল, মাটিতে রয়ে গেল, নাইট্রেট লবণ হিসাবে মাটিতে রয়ে গেল। সেই নাইট্রেট লবণটা উদ্ভিদ মূলরম কর্তৃক শোষিত হয়, উদ্ভিদের মূলরম কর্তৃক শোষিত হয়ে উদ্ভিদ দেহে প্রোটিন তৈরি করে জমা পড়ে যায়। তার মানে বায়ু নাইট্রোজেনটা অনেকগুলো রিঅ্যাকশনের মধ্য দিয়ে এসে উদ্ভিদ দেহে প্রোটিন যৌগে জমা পড়ে যাচ্ছে। তার মানে নাইট্রোজেনের সংবর্ধন হচ্ছে, নাইট্রোজেন জমা হচ্ছে। বায়ু নাইট্রোজেনটাকে বেঁধে নিচ্ছি আমরা কোনো যৌগের মধ্যে, বা আপনা থেকে পরিবেশে বায়ু নাইট্রোজেনটা একটা জায়গায় এসে জমা পড়ে যাচ্ছে যৌগ হিসাবে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে নাইট্রোজেনের ফিক্সেশন। আজকের এই ভিডিওতে আমরা নাইট্রোজেন গ্যাস রিলেটেড জিনিসপত্রগুলো জানলাম। নাইট্রোজেন গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি, নাইট্রোজেন গ্যাসের বিভিন্ন ধর্মাবলী, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তার ব্যবহার, এবং শেষে আমরা জানলাম নাইট্রোজেনের সংবর্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। এই ভিডিওতে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাও।